নেপাল ভ্রমণের আজ আমাদের শেষ দিন। আজ আমরা আছি কাঠমান্ডু শহরে। গত এপিসোডে আপনারা দেখেছেন ভক্তপুর পশুপতিনাথ মন্দির। আজকে আমরা প্রথমেই যাব নেপালের স্বয়ম্ভু মন্দির। সেখান থেকে আমরা যাব নেপাল দরবার স্কোয়ার, নেপালের প্রাচীন রাজধানী। সেখান থেকে বেরিয়ে যাব আমরা বৌদ্ধ স্তূপ দেখে আমরা সেখানে খানিকটা সময় কাটিয়ে আমরা যাব সব শেষে বুধানিকান্ত মন্দির, নারায়ণের মন্দির। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2023। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। সঙ্গে থাকুন। কাঠমান্ডু নেপালের রাজধানী। কাঠমান্ডু ভ্যালির উপরে প্রায় 1300 মিটার উঁচুতে অবস্থিত কাঠমান্ডু শহর। সেখান থেকে কাঠমান্ডু শহরের উত্তর পশ্চিম দিকে স্বয়ম্ভুনাথে আসার জন্য দুটো রাস্তা। একটা সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকটা রাস্তা, আর একটিতে সোজা গাড়িতে করে অনেকটা ওপর পর্যন্ত আসা যায়। সেই রাস্তা দিয়ে আমরা এসে গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি। এখানটায় উঠে ডান দিকে স্বয়ম্ভুনাথের মন্দির এবং বাঁ দিকে এই সোজা উপরে সিঁড়ি দিয়ে উঠে গেছে। দুই দিক দিয়ে দুটো সিঁড়ি, একটা ডান দিক দিয়ে আর একটা বাঁ দিক দিয়ে। আর এই পিছনটা দিয়ে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা হচ্ছে সরস্বতী মন্দিরের দিকে গেছে। আমরা সরস্বতী মন্দিরে পরে যাব, আগে আমরা সিঁড়ি বেয়ে উঠে আসছি স্বয়ম্ভুনাথ মন্দিরের উপরে। স্বয়ম্ভুনাথ কথার অর্থ হচ্ছে যে নিজেকেই নিজে তৈরি করেছে। স্বয়ম্ভুনাথ গৌতম বুদ্ধের একটি স্তূপ আছে এখানে, এবং অনেকগুলো তিব্বতীয় মনস্ট্রি আছে, এবং একটা যক্ষিণীর মন্দির আছে। সেই মন্দিরের নাম হচ্ছে হারিতি যক্ষিণী মন্দির। সিঁড়ি দিয়ে উঠে আসতে হয় এবং আসার রাস্তার দুপাশে প্রচুর হস্তশিল্পের দোকান। হস্তশিল্পীরা পাথরের উপরে নানান মূর্তি খোদাই করছে, বা ত্রিপিটকের যে বাণী, সেই বাণীগুলো খোদাই করছে। যেখানটা দেখতে পাচ্ছেন, একটা পাথরের উপরে ছেনি হাতুড়ি দিয়ে বানাচ্ছেন ওনারা। এইগুলো মূলত ত্রিপিটকের বাণী। এই যে স্বয়ম্ভুনাথ, এটা হচ্ছে বজ্রযান সম্প্রদায়ের যে গোষ্ঠী বৌদ্ধদের মধ্যে, হীনযান, মহাযান এবং বজ্রযান। এই বজ্রযান গোষ্ঠী যে স্তূপ, তাদের স্তূপ হচ্ছে এটা। এই ছোট ছোটগুলো, এটা একটা গৌতম বুদ্ধের মূর্তি, আর এই ছোট ছোটগুলো হচ্ছে স্তূপ। এই স্তূপগুলো মূলত নালন্দায় দেখেছি যে যারা গুরু বা বুদ্ধিস্ট মঙ্ক, তাদের সমাধির উপরে স্তূপগুলো গড়ে ওঠে। আর ওই যে সামনে স্বয়ম্ভুনাথের যে মূল স্তূপ, সেইটা সামনে এগিয়ে গিয়ে তাঁদিকে একটা মিউজিয়াম আছে, একটা বৌদ্ধ গুম্ফা আছে। এইটা হচ্ছে যক্ষিণী মন্দির। এর পেছনে খুবই প্রাচীন ইতিহাস আছে, এর গল্প আছে। গৌতম বুদ্ধ যখন রাজগিরে ছিলেন, তখন এখানে হারিতি নামে এক যক্ষিণী, যিনি খুবই শক্তিশালী, তার উপদ্রব হয়েছিল। তিনি দৈনিক প্রচুর শিশুকে অপহরণ করত এবং তাদের মেরে ফেলত। এখানকার মানুষজন গৌতম বুদ্ধের কাছে যায়। গৌতম বুদ্ধ এখানে এসে এই যক্ষিণীর শিশুকে তার হাতে যে পাত্র, তার জলের মধ্যে লুকিয়ে রাখে। যক্ষিণী খুঁজে খুঁজে বেড়ায়, গোটা পাহাড় পর্বত সব এক করে ফেলে। শেষে গৌতম বুদ্ধের শরণাপন্ন হয়।
তখন গৌতম বুদ্ধ বলেন, দেখো তোমার যেমন ছেলে তেমনি সবারই তো ছেলে। তো সেই থেকে সে কথা দেয় যে আর কারো কোনোদিন অনিষ্ট করবে না, এবং সেই এখানকার সমস্ত শিশুদের রক্ষা করবে। সেই জন্য এটাই যারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্ম মানুষ যারা, তারা সবাই এখানে পূজা করে। এটা হচ্ছে সেই বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ স্তূপের উপরে গৌতম বুদ্ধের চোখ আঁকা আছে অনেকটা জায়গা, এবং এখান থেকে গোটা কাঠমান্ডু শহর দেখা যায়। এটা হচ্ছে একটা গুম্ফা, এখানে ভেতরে গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে। খুব সুন্দর জায়গা। বজ্রযান সম্প্রদায়ের যে ভাস্কর্য বা যা রীতিনীতি, সেটা স্তূপের গায়ে খোদাই করা আছে, এবং চূড়ার মাথায় গৌতম বুদ্ধের চোখ ভ্রু আঁকা আছে, এবং মাঝখানে নেপালিতে এক আঁকা আছে, সেটা এক। এই স্তম্ভটা তৈরি করেছিল মল্ল রাজা প্রতাপ মল্ল। এটা শিখর শৈলীতে তৈরি। আর প্রত্যেকটা গুম্ফায় বা বৌদ্ধস্তূপে যেমন থাকে তাদের ত্রিপিটকের, বা এটা হচ্ছে সেই বজ্র, এটা হচ্ছে সেই বজ্রযান সম্প্রদায়ের যে বজ্র বা থান্ডার, এটা সেটা। আর এখানে প্রচুর বানর আছে, স্বয়ম্ভূনাথ মন্দিরে প্রচুর বানর। এখানে আর একটা কাহিনী প্রসিদ্ধ আছে, যে এখানকার একজন তান্ত্রিক বা আচার্য বা গুরু এই স্তূপটা যখন তৈরি করেন, তখন এটা একদিকে সবসময় কাত হয়ে থাকছিল, কিছুতে এটাকে সোজা করা যাচ্ছিল না। তো তিনি ধ্যানমগ্ন হয়ে দেখলেন যে তার একদিকে যক্ষিণী আছে, ওই হাতিরই যক্ষিণী আছে, এবং যেহেতু ওই গুরু তাকে অবহেলা করেছে, সেই জন্য এটা একদিকে কাত হয়ে থাকছে। তারপর তাকে আবার পূজা টুজা করে তুষ্ট করার পরে এটা আবার ঠিক হয়। গোটা কাঠমান্ডু ভ্যালি এখান থেকে দেখা যায়। তিব্বতীয় শৈলীতে তৈরি, এবং ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ঘোষণা অনুযায়ী এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ এর মধ্যে পড়ে। যেমন পশুপতিনাথ, যেমন ভক্তপুর দরবার স্কোয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেরকম এটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে অনেকগুলো উপাসনালয় আছে, সবগুলোই বৌদ্ধ উপাসনালয়। স্তূপের চারদিকে চারটি গেট টাইপের আছে। এটা হচ্ছে যক্ষিণী মন্দির, এখানে সমস্ত ধর্মের মানুষই পুজো দেয়। আমরা এবার আস্তে আস্তে এই বাঁদিকের রাস্তাটা দিয়ে চলে যাওয়া যায়। বাঁদিকে গৌতম বুদ্ধের একটা মূর্তি, এবং এখানটায় ভ্রমণার্থীরা বিভিন্ন স্মারক নিয়ে যান, এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কাছে এটা একটা অন্যতম নেপালের পবিত্র ধর্মস্থান। এইগুলো সব ছোট ছোট স্তূপ, এইগুলোকে ধরে এইগুলোর দিকে সামনে বসেই উপাসনা করে বৌদ্ধরা। প্রচুর পেইন্টিংসের দোকান, এবং পোখরায় যে পাহাড় দেখেছি আমরা তার পেইন্টিংস, প্রচুর মুখোশের দোকান, হস্তশিল্পের দোকান, আর আছে বিখ্যাত নেপালের কুকরি।
সেটা অবশ্য কাঠমান্ডুতেই বেশি ভালো পাওয়া যায়। এটা হচ্ছে স্বয়ম্ভূর মূর্তি, এখানটায় আছে। উপরে স্বয়ম্ভূর যে মূর্তি সেটা। এখান থেকে আমরা যাব সরস্বতী মন্দিরের উদ্দেশ্যে। এটা ঠিক স্বয়ম্ভূনাথ যেদিকে, ঠিক তার উল্টো দিকে। এই সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে উঠছি। এখানে প্রচুর বানর আছে। স্বয়ম্ভূনাথ বানরের জন্য বিখ্যাত। তবে মানুষের কোনো ক্ষতি করে না। বৃন্দাবনে যেমন বানরেরা হাত থেকে মোবাইল, ক্যামেরা, চোখের চশমা নিয়ে পালায় এবং সেটা ফেরত পেতে গেলে ফ্রুটি খাওয়াতে হয়, এখানে সেরকম না। তবে বানর বাঁদরামি করবে, এটাই স্বাভাবিক। বৌদ্ধ ধর্মে জাতকের যে গল্প আছে সেই অনুযায়ী মঞ্জুশ্রী এই স্বয়ম্ভূনাথ মন্দিরকে তৈরি করেছিলেন, এবং যখন তিনি তৈরি করেছিলেন তার মাথা থেকে প্রচুর চুল হয়েছিল, সেগুলো তিনি পরে কেটে ফেলেছিলেন। সেগুলোই এই বানরের রূপ নেয় পরে, সেই জন্য এটাকে মাঙ্কি টেম্পলও বলে। স্বয়ম্ভূনাথের ঠিক উল্টো দিকে পাহাড়ের উপরে সরস্বতী দেবী টেম্পল বা মঞ্জুশ্রী টেম্পল আছে। হিন্দুরা একে সরস্বতী ঠাকুর হিসাবে, দেবী সরস্বতী হিসাবে পূজা করে, আর বুদ্ধিস্টরা কে মঞ্জুশ্রী হিসাবে পুজো করে। গোটা স্বয়ম্ভূনাথেই হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষই এখানটায় পুজো আশ্রা করেন। এখান থেকেও নেপালের কাঠমান্ডু শহর খুব সুন্দরভাবে দেখা যায়। দূরে এটা রাজার বাসগৃহ দেখা যাচ্ছে। এটা সরস্বতী মন্দির বা মঞ্জুশ্রী মন্দির। হিন্দু মতে সরস্বতী দেবী সরস্বতী, এবং বৌদ্ধ ধর্ম অনুসারে এটা হচ্ছে গৌতম বুদ্ধেরই আগের জন্ম মঞ্জুশ্রীর মন্দির। হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম খুব কাছাকাছি জড়িয়ে গেছে এখানে এসে। উভয় ধর্মের মানুষই। আমাদের পরবর্তী গন্তব্যস্থল কাঠমান্ডুর দরবার স্কোয়ার বা বসন্তপুর দরবার স্কোয়ার। প্রাচীন নেপালি ইতিহাসের এটা একটা ঐতিহ্যশালী জায়গা। যেমন ভক্তপুর, যেমন পাঠান দরবার স্কোয়ার, সেখানে আমাদের যাওয়া হয়নি এবার, ঠিক তেমনি এটা হচ্ছে কাঠমান্ডুর দরবার স্কোয়ার। এটা হচ্ছে কাষ্ঠ মণ্ডপ, বাঁদিকে কাঠের তৈরি মন্দির। সেটাকে ছাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনে যে সাদা রঙের বিরাট বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গাড্ডি বৈঠক বা গদ্দি বৈঠক। এটা তৈরি হয়েছিল 1908 সালে। চন্দ্র শামশের জং বাহাদুর এটাকে তৈরি করেছিলেন। এটা মূলত করোনেশনের কাজে ব্যবহৃত হয়, এবং দেশ বিদেশ থেকে যখন বিভিন্ন অতিথিরা আসে তখন এটাকে ব্যবহার করা হয়। তার ডান দিকে যেটা, এটা হচ্ছে কুমারী ঘর। আর ওর বাঁদিকে বিখ্যাত তালেজু টেম্পল, তালেজু ঘন্টা। এটা হচ্ছে কুমারী ঘর। নেপালে জাগ্রত দেবী মানে জীবন্ত দেবী হচ্ছে কুমারী। আমাদের এখানে যেমন বেলুর মঠে কুমারী পূজা হয়, সেই ধরনেরই ব্যাপার।
এই গাড্ডি বৈঠকটা খুব সুন্দর দেখতে, আধুনিক শৈলীতে তৈরি, ইউরোপিয়ান শৈলীতে। আর এই ডান দিকে হচ্ছে কুমারী ঘর। এখানটা একটা রথ আছে, যে রথটা বিভিন্ন অনুষ্ঠানের সময় বের করা হয়, স্থানীয় যে অনুষ্ঠান সেখানটায়। এটা হচ্ছে ওই গাড্ডি বৈঠক। এই কাঠমান্ডু দরবারের নির্মাণ শুরু হয় তৃতীয় শতকে, খ্রিস্টীয় তৃতীয় শতকে, এবং মল্ল রাজাদের আমলে এটা প্রতিষ্ঠা পায় আরও। এবং পরবর্তীকালে পৃথ্বীরাজ শাহ যখন এখানে আসে, দখল করে নেয় মল্ল রাজাদের হটিয়ে, তখন সেটাকে, এটা হচ্ছে মাজু দিঘা, এর বাঁদিকে তালেজু টেম্পল, আরও এগিয়ে গিয়ে দেখতে হবে, ওই সামনে তালেজু টেম্পল। এই সম্পূর্ণ এলাকাটাকেই বলা হয় কাঠমান্ডু দরবার স্কোয়ার। Subscribe now and press the bell icon. Never miss an update. এই যে এইটা সেই রথ, আর এইটা হচ্ছে কুমারী ভবন বা কুমারী ঘর। এটা হচ্ছে মাজু দিঘা। আর ওই সামনে গিয়ে তালেজু টেম্পল। এটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং এখানে সার্ক দেশভুক্ত দেশের মানুষকে আসতে গেলে টিকিট কাটতে হয়। ভারতীয়দের জন্য যেমন ভক্তপুরে 500 টাকা টিকিট লাগে, নেপালি টাকায় এখানেও। আমরা দরবার স্কোয়ার থেকে এবার চলে এসি বৌদ্ধ স্তূপ। এটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর। এটা গৌতম বুদ্ধের একটা অন্যতম স্থান। স্তূপ যেগুলো আছে সবগুলোই বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা স্থল। এই সাদা যে ডোম আকৃতির যে স্তূপটা স্বয়ংভূত একই রকম, এটা প্রতীক হচ্ছে পৃথিবীর, এবং তার ওপরে যে ঘনকাকৃতি যে সোনার ইয়েটা আছে, স্তম্ভ মতন আছে, তার চারিদিকে চোখ আঁকা আছে, মাঝখানে নেপালিতে 1 লেখা আছে, এটা গৌতম বুদ্ধের চোখ। এবং চূড়ার উপরে যে ছাতা, এই ছাতাটা কে বলা হয় জ্ঞানের ছাতা, এবং এই 13টা ছোট ছোট ফলক মতন আছে। এই 13টা স্তর পেরিয়ে বুদ্ধি লাভ করতে হয়, সেটাই এখানটায় খানিকটা সিম্বল আকারে দেওয়া আছে। এর ঠিক পিছন দিকটাতেই একটা বুদ্ধিস্ট গুম্ফা আছে, তিবেতিয়ান গুম্ফা আছে। সেখানে তিব্বতীয় যে ধর্মীয় রীতি, সেই ধর্মীয় রীতিতে গৌতম বুদ্ধের আরাধনা করা হয়, পূজা অর্চনা করা হয়। গৌতম বুদ্ধ যে ধর্ম প্রচার করেছিলেন, সেখানটায় কিন্তু এত তান্ত্রিক এইসবগুলো ছিল না। পরবর্তীকালে তিব্বত থেকে এই ধর্ম যখন আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তখন তার মধ্যেই তন্ত্র, এই যে বজ্রযান সম্প্রদায়, এই সমস্ত কিছু প্রবেশ করে। এটা হচ্ছে এই বুদ্ধিস্ট গুম্ফা। এর দোতলার ছাদে গেলে দেখা যাবে এই যে মন্দির, যে প্রদীপ জ্বলে, সেই প্রদীপগুলো মোমের প্রদীপ, সেগুলোকে তৈরি করা হচ্ছে। আর এখানে একটা খুব বড় ঘন্টা আছে, ঠিক একই রকম ঘন্টা নালন্দাতেও আছে। সমস্ত জায়গায় যেখানেই গৌতম বুদ্ধের সঙ্গে সম্পর্কিত স্তূপ আছে, সেখানে এই বড় বড় ঘন্টা দেখতে পাওয়া যায়, একই রকম দেখতে। আমরা নালন্দার যে মিউজিয়াম, হিউয়েন সাং মিউজিয়াম, সেই মিউজিয়ামে ঢুকতেই একই রকম
এই ঘন্টা ছিল ঠিক একই রকম। আমরা এখান থেকে বেরিয়ে যাব বুধানীকান্ত নারায়ণ মন্দির। এটি একটা হিন্দু মন্দির। এখানটায় জলের মধ্যে নারায়ণ নীলকণ্ঠ রূপে, যদিও আমরা জানি শিব নীলকণ্ঠ, শায়িত অবস্থায় আছে। এটা হচ্ছে সেই নারায়ণের মূর্তি। শঙ্খচক্র গদাপদ্ম হাতে শুয়ে আছে অনন্ত শয্যায়। আমরা কাঠমান্ডু শহর থেকে ছেড়ে চলে যাচ্ছি। এটা কাঠমান্ডু শহরের দৃশ্য। চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।